আমি এই শোটার দৌলতে একটা অন্য নীলাঞ্জনকে চিনতে পেরেছি। আমি অপ্রয়োজনীয় জিনিস ভুলে যেতে পারি, প্রয়োজনীয় জিনিস আমি 50 বছরের মাথায় রাখতে। আমরা 2 মাস কোনো শো করিনি, 2 মাস আমরা অন্য কোনো কাজ করিনি, সবসময় প্রেমে পড়ছি। আমার এখন জীবন ফুল বাসন্তী রঙে ভরে গেছে। আশেপাশের অবস্থা থেকে বুঝতেই পারছেন আমরা একটা স্টেজে রয়েছি যেখানে সমস্ত কিছু ছড়িয়ে আছে, কারণ এখানে বড় কিছুর আয়োজন হচ্ছে। আর আমার পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন তাদের দেখে একটু আন্দাজ করা যাচ্ছে যে আমরা কিসের কথা বলছি। ইমন, তোমাকে দিয়ে শুরু করব, তুমি বলো যে কিসের আয়োজন এখানে চলছে। এখানে এখন একটা ব্রডওয়ে মিউজিক্যাল থিয়েটারের আয়োজন চলছে। আগামী 22 এবং 23শে মার্চ নজরুল মঞ্চে আমরা অনুষ্ঠিত করছি তোমাকে দেখব বলে, উইচ ইজ আ মিউজিক্যাল থিয়েটার। এবং সেখানে আমাদের দেখেই বুঝতে পারছো যে সকাল 11টা থেকে রিহার্সাল শুরু হয়, সন্ধ্যে 6টা অবধি চলে এবং সেটা অত্যন্ত খাটনির একটা স্ট্রেনাস একটা রিহার্সাল। আমাদের যারা নীলাঞ্জন পুরোটা ডিরেক্ট করছেন, আমাদের অ্যাক্টিং কোচ সম্প্রীতি, নীলাঞ্জন এবং সম্প্রীতি, ওরা দুজনে মিলে যেভাবে রিহার্সালটা কন্ডাক্ট করছে, এখানে আমিও একজন, আমার আর 5 জন স্টুডেন্টের মতো আমিও এদের স্টুডেন্ট, এদের কথা শুনছি এবং এদের কথা মতো চলছি। তবে যেভাবে এগোচ্ছে আশা রাখছি 22 এবং 23শে মার্চ একটা অসাধারণ কিছু হতে চলেছে। নীলাঞ্জন কেমন স্টুডেন্ট ইমন? কেমন স্টুডেন্ট ইমন? ইমনের স্টুডেন্টরাও কেমন সেটাও জিজ্ঞেস করতে হবে। মানে ওর তো 10 জন স্টুডেন্ট রয়েছে এই কাজটা করছে আর, তো ও ওদের উপর নজর রাখছে, আমি ওর উপর স্টেপ বাই স্টেপ সবার উপর নজর রাখছে। কিন্তু হ্যাঁ, মানে ও তো দারুণ করছেই। ওদের মধ্যে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে একদম ছোট ছোট বাচ্চারা রয়েছে। ছোটটা ইম্পর্টেন্ট নয়, এক্সপিরিয়েন্স কতটা সেটা ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে ওদের এক্সপিরিয়েন্স অনেকটাই কম এই ধরনের জিনিসের। তো অলমোস্ট কি বলবো, মানে ওদেরকে একদম ধরে করাতে হচ্ছে এবং সেইটা ইটসেলফ একটা টাস্ক। মানে ওটা বোঝা যায় না অ্যাকচুয়ালি। রোজ যখন বসে থাকি খুব এনার্জেটিক লাগে, বাড়িয়ে হঠাৎ মনে হয় আরে বাপরে বাপ কেমন একটা ঘুম পাচ্ছে, মানে বসেই এনার্জি ক্ষয় হয়ে যায়। তো এইটাই। কড়া পরিচালক, অত্যন্ত কড়া এবং খুব নিখুঁত। যে আর ওই মানে কি বলবো, এইটা এরকমই যে হতে হবে সেইটা আসলে সত্যি কথা বলছি তোমাকে, আমি এই শোটার দৌলতে একটা অন্য নীলাঞ্জনকে চিনতে পেরেছি। আমি ওকে সেদিনকে বাড়িতে গিয়ে বলছি, মানে ও এমনভাবে অ্যাক্টিংগুলো করে দেখাচ্ছে, একটা কলেজ স্টুডেন্টের অ্যাক্টিং বা একটা ফোকরা ছেলের অ্যাক্টিং, সে কীভাবে রাস্তাঘাটে চলাফেরা করে সেগুলো ও এমনভাবে দেখাচ্ছে, ও যেগুলো এইভাবে জানে আমি জানতাম না। তো আমি সেদিন বাড়ি গিয়ে ওকে বলছি, তুমি এগুলো কীভাবে করছো আমি বুঝতেই পারছি না। মানে স্টার্টিং ফ্রম দ্য মিউজিক, অ্যাক্টিং, আজকে ডান্স স্টেপ দেখাচ্ছে। আমি মানে খুবই অভিভূত এবং 4 বছর পরে একটা নতুন সাইড আমি নীলাঞ্জনের দেখতে পাচ্ছি এবং রাত দিন এটা নিয়ে কাজ করছে। মানে বিশ্বাস করো এক ফোঁটা কোনো ফাঁক নেই। আমি বাড়ি গিয়ে মানে ড্রেনড আউট হয়ে শুয়ে আছি, স্টুডেন্টদের বলছি যে আমার একটু পাটা টিপে দে, মানে এরকম হচ্ছে। কিন্তু একেবারে শুধু রাত্রিরে 3-4-5 ঘন্টা ম্যাক্সিমাম আমরা ঘুমোচ্ছি। তার 2 মাস ধরে এটা চলছে। আমরা 2 মাস কোনো শো করিনি, 2 মাস আমরা অন্য কোনো কাজ করিনি, শুধু এটা করছি। 2 মাস ধরে ইমন কোনো শো করছে না, এটাই বোঝা যাচ্ছে যে তুমি কতটা এটার ভেতরে আছো। বিকজ শো ছাড়া তোমাকে আমি কবে মানে এরকম আলাদা দেখেছি, করোনা ছাড়া দেখিনি, আমার মনে পড়ছে। আমরা কোভিডেও প্রচুর শো করেছি, অনলাইন প্রচুর শো করেছি, কিন্তু এই লাস্ট 2 মান্থস আমরা কিছু করিনি। এই অ্যাক্টিং স্কিলটা যেটা ও বলছে, যে এই অ্যাক্টিং স্কিল, ডান্স, মানে মিউজিকটা তো আমরা সবাই জানি এবং ইউজ টু, কিন্তু এই অ্যাক্টিং স্কিলটা তুমি কোত্থেকে রপ্ত করলে, যেটা তোমার স্ত্রীও বলছেন যে 4 বছরে প্রথম? না, তা না, আমার মানে আর্ট সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমার মানে খুব বেশি আগ্রহ এবং লাকিলি আমি মানে অন্য একটা পডকাস্টও ছিল, ওখানে আমি বলছিলাম যে আমি খুব ট্রেনিং করে আমার ব্রেনটাকে একটা জায়গায় এমন আনতে পেরেছি যে আমি অপ্রয়োজনীয় জিনিস ভুলে যেতে পারি, প্রয়োজনীয় জিনিস আমি 50 বছরের মাথায় রাখতে পারি। তো হ্যাঁ, কিন্তু সেটা উইথ ট্রেনিং করেছি, যার ফলে ও যে বলছে কোথাও যাইনি, এটা আমি অ্যাকচুয়ালি অন্য কোথাও যেতে এই কারণে চাই না যাতে মানে আমার
থটটার মধ্যে অন্য কিছু না ঢুকে পড়ে। এইটা হঠাৎ ভাবলে কি করে, বা কোথা থেকে এই ভাবনাটা এলো যে কলকাতাকে একটা নতুন কিছু দিতে হবে? দেখো, এটা একটা বলতে পারো নিউ ইয়ার, মানে নতুন বছরের উপহার কলকাতাবাসীকে আমাদের তরফ থেকে। আমরা যখন লন্ডনে প্রথম ব্রডওয়ে দেখেছি, আমার তো প্রথম দেখা অপেরা লন্ডনে ফ্যান্টম অফ দ্য অপেরা। ফ্যান্টম অফ দ্য অপেরা দেখার পরে এর মাথায় ভূত চেপেছে যে আচ্ছা, আমরা যখন গুপি গাইন বাঘা বাইন দেখেছি, যখন বলছে শুন্ডি, তখন ওরা হাওয়া হয়ে যাচ্ছে, হাপিস হয়ে যাচ্ছেন। তারপরে সেটা তাহলে কেন আমরা ওটা সিনেমায় হবে, কেন ওটা কেন স্টেজে হবে না? তো এটা হচ্ছে ওর বক্তব্য ছিল। তো আমি ভেবে দেখলাম ঠিকই, কিন্তু এটা যে আমরা করার প্ল্যান করব সেটা কখনোই ভাবিনি। ও যদি এটা না ভাবাতো আমি ভাবতামও না। হ্যাঁ, কিছু জিনিস অসাধ্য হয় আর কি, সেটা সাধন করাটা, ভাবনাটাও ডিফিকাল্ট হয়। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু আমরা এটা 2024-এ করার প্ল্যান করেছিলাম, আমাদের পিছিয়ে আসতে হয়েছিল, কারণ এটা একটা খুব হাই বাজেট প্রোগ্রাম হচ্ছে। আমাদের প্রোগ্রামের যা বাজেট দাঁড়িয়েছে সেটাতে একটা ছোটোখাটো বলবো না, মাঝারি সাইজের বাংলা সিনেমা হয়ে যায়, এতটাই বড় একটা বাজেট হয়েছে। তো সেই বাজেটটাকে সবার আগে জোগাড় করা, যে কে দেবে আমাদের টাকা, এই রিস্কটা আমাদের কে নেবে, এরকম অনেকের কাছে শুনতে হয়েছে ব্রডওয়েটা কী। হ্যাঁ, আমি তাতে একটু রাগ করিনি বা দুঃখ পাইনি, হতেই পারে। তো যারা বুঝেছেন একমাত্র যে এটা কী এবং এটার ভবিষ্যৎ কী, তারাই আমাদের পাশে থেকেছেন। এবং এই শোটা কিন্তু কলকাতাতে করছি দুটো পরপর, ঠিকই আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা 1 মাস ধরে করতাম, কিন্তু যেহেতু সেই ক্ষমতা নেই, সেই জন্যে, বা কতটা মানুষ আসবেন টিকিট কেটে সেই অ্যাসিওরেন্সটা নেই, তাই করছি না। কিন্তু এটাকে আমরা পরবর্তীকালে কলকাতার বাইরে, দেশের বাইরে, এবং শুধু বাঙালি অডিয়েন্সের কাছে নয়, ন্যাশনাল অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। ধরো এখানে 4টে বন্ধুর গল্প এটা বেসিক্যালি। হ্যাঁ, তো সেই 4জন বন্ধু, যে আমার 4টে স্টুডেন্ট, তারা কেউ আমার কাছে 12 বছর গান শেখে, কেউ 6 মাস গান শেখে, কেউ 1 বছর শেখে, কেউ 3 বছর শেখে। তো দে আর নট গুড ফ্রেন্ডস, মানে গুড ফ্রেন্ডস ইন দ্য সেন্স যেই গুড ফ্রেন্ডের গল্প আমাদের দেখানো হচ্ছে, তো ওরা একসঙ্গে থাকছে আমার কাছে, একসঙ্গে থেকে ওই বন্ডটা ওরা ক্রিয়েট করছে নিজেদের মধ্যে, এবং ওদের বাবা মারাও সেই ইয়েটা দিয়েছে, লিবার্টিটা, যে হ্যাঁ তোমরা থাকো, অ্যালাউ করছেন। ইয়েস, বসন্তকাল চলছে, মনে কি চির বসন্ত? চুপচাপ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। চির বসন্ত বলতে আপাতত তো ওইটাই বলছি। তুমি কি বসন্ত কুমার? আমি বসন্ত কুমার নই, কিন্তু আমার কোকিল বিশেষ বিশেষ সময় পছন্দ হয়, বিশেষ বিশেষ সময় পছন্দ হয় না, সেইটুকু আমি জানি বসন্তের ব্যাপারে। প্রথম কোকিলটা যখন ডাকে সেটা খুব ডিস্টার্বিং লাগে আমার কাজের সময় ডাকলে খুব বিরক্তিকর লাগে, আর ঘুমানোর সময় ডাকলে দারুণ লাগে, ঠিক আছে? তো এইটা হয়। তো লাকিলি এখন আছে যে এইখানে কিছু বোঝা যাচ্ছে না, আমরা প্রার্থনা করছি গরমটা যেন এখানে এসি টেসি নেই, ঠিক আছে? আর বিগত 2 দিন ধরে একটু গরম পড়েছে, যেই গরম পড়েছে সব গরম লাগছে, একটু হয় না, হ্যাঁ, টায়ার্ড হয়ে যায়। তো কিন্তু ঠিক আছে, মানে এখন তো মার্চ অবধি, আমি মার্চ 22-23 দেখছি, বসন্ত বরফ পড়ুক, হ্যাঁ যেটাই হোক না কেন, ওই পিরিয়ডটা ওইটা করতে হবে আমাদেরকে, এটাই এখন টার্গেট। বসন্ত কিন্তু নীলাঞ্জনের কোকিলে আটকে গেল, তোমার নিশ্চয়ই না, তোমার চির বসন্ত, কিন্তু অলওয়েজ প্রেমে সবসময় প্রেমে পড়ছি, আর প্রেমে আছি। আর এখন এমন একজন মানুষের সঙ্গে থাকি যার সঙ্গে কাজটাও একসঙ্গে জুড়ে গেছে, তো আমার এখন জীবন ফুল বাসন্তী রঙে ভরে গেছে। বসন্ত বাসন্তী সব মিলেমিশে একাকার হয়ে গেছে। একটা সিরিয়াস প্রশ্ন, সেটা হচ্ছে, মজা তো চলছেই, কিন্তু আমাদের রিসেন্টলি নারী দিবস গেল, আমরা খুব ইকুয়ালিটি নিয়ে কথা বলি, সেরিব্রাল ইকুয়ালিটি নিয়ে কথা বলি। মিউজিক ইন্ডাস্ট্রিতে কতটা ইকুয়ালিটি আছে? মানে আমি বলতে চাইছি যে কারণে এই শ্রমজীবী নারী দিবস, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এবং পারিশ্রমিক বৈষম্য, সেটা মিউজিক ইন্ডাস্ট্রিতে কতটা আছে? মেয়ে হিসেবে একদম, আমি তো একজন মহিলা শিল্পী হিসেবে অনেক পুরুষ শিল্পীর থেকে বেশি টাকা নিয়ে শো করি, এখানেই উত্তর শেষ হয়ে যায়। এবং আমার থেকে অনেক বেশি মহিলা শিল্পীরা গোটা ভারতবর্ষ জুড়ে বেশি টাকা নিয়ে শো করেন। এখন না, মানে আমার এটা মনে হয় সবসময়, ডিপেন্ডস অন ইউর ট্যালেন্ট। তোমার ভেতরে যদি ট্যালেন্ট থাকে, তোমাকে আটকাবে কে? আর আমাদের কি পুরুষরা সবসময় পিছিয়েই দেয়? আমার জীবনে তো সেটা হয়নি। আমাকে তো আমার বাবা, আমার কাকা, আমার পরিবারের লোকজন, আমার বন্ধুরা বেশিরভাগ সব পুরুষ, আমার বর, আমার ম্যানেজার যারা রয়েছে, আমার জীবনটা পুরুষ দিয়েই তো ঘেরা, আমার মেয়ে বন্ধু খুবই কম। তো তারা তো আমাকে এগিয়ে দিয়েছে, সামনের দিকে এগিয়ে দিয়েছে। প্রত্যেকটা
জায়গাতে নারী পুরুষ দুজনেরই ভীষণ ভালো দিক আছে, নারী পুরুষ দুজনেরই ভীষণ খারাপ দিক রয়েছে। তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তুমি সমস্ত বিষয়ে প্রতিবাদ করো, মানে চুপ থাকার পাত্রী নয়, মানে যে কোনো জায়গায় অন্যায় দেখলে প্রতিবাদ করো। এটা কি কখনো কোথাও কোনো দিন কাজ পেতে অসুবিধা হয়েছে? সেটা কি মেয়ে বলে কাজ পেতে না অসুবিধা? না, এই প্রতিবাদী নেচারের জন্য হয়তো হয়েছে, আমি জানি না, গোপনে গোপনে করেছে হয়তো, আমি বলতে পারবো না। সামনে একটা খুব সুন্দর অনুষ্ঠান আছে, হ্যাঁ। এবার তো যারা আসতে চায় হ্যাঁ, তারা কিভাবে আসবে, কিভাবে কোথায় টিকিট কেটে কিভাবে আসতে পারবে? বলো। তারা আসবে নজরুল মঞ্চে মার্চ মাসের 22 তারিখ এবং 23 তারিখে। টিকিটস পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো, বুক মাই শো, বোশো। এছাড়াও ফিজিক্যাল টিকিটস অ্যাভেলেবেল আছে বেশ কিছু দোকানে, শ্যামবাজার হোশিয়ারি, আছে, রাসবিহারী মেলোডি এবং এসপ্ল্যানেড সিম্ফনি, সেগুলো আছে। আর কিছু আমরা ওই দিনকে বিক্রি করব, মানে হলের বাইরে শোয়ের দিন, হ্যাঁ, তো সেগুলো রয়েছে। এভাবেই বাসে ট্রামে করে চলে আসবেন তারা। কি বলবে, তোমার তো মানে হিউজ ফ্যান ফলোয়িং, তুমি তোমার শ্রোতাদের কি বলবে? আমার শ্রোতা বন্ধুরা আমাকে সবসময় প্রত্যেকটা মুহূর্তে আমি দেখেছি সাপোর্ট করেছেন। আমার মানে আমার ক্যারিয়ারের প্রথম দিন থেকেই অনেকে আমাকে বলেছিলেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার মধ্যে এই রয়েছে, আমি রবি ঠাকুরের গান নেচে নেচে করি, অনেক কিছুর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ আমার পাশে থেকেছেন, আমাকে সাহস দিয়েছেন। এরকম একটা এত বড় কাজ আমি প্রথমবারের মতো, আমি এবং নীলাঞ্জন প্রথমবারের মতো আমরা কলকাতা শহরে করছি, অনেকগুলো মানুষের সহযোগিতায়। আপনাদের সহযোগিতা পেলে আমরা খুব খুশি হব, আনন্দিত হব। নীলাঞ্জন অলরেডি বলে দিলেন, বুক মাই শো, বোশো এবং ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোতে আপনারা টিকিটস পাবেন। প্লিজ আসবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কিন্তু আসবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।